আজকের এই বিশ্লেষণের সরাসরি মূল কথায় আসা যাক। আমরা আজ এমন একটা জটিল আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ধর্ম এবং পুরুষতন্ত্র। আমাদের মূল প্রবন্ধটিতে লেখক জোরালো যুক্তি সহকারে দেখিয়েছেন যে কিভাবে এই দুয়ের মেলবন্ধনে যুগ যুগ ধরে নারীদের শোষণের একটা নিখুঁত হাতিয়ার তৈরি করা হয়েছে। চলুন এই সামাজিক আর ধর্মীয় কাঠামোর পুরো মেকানিজমটা খুব সহজভাবে ধাপে ধাপে ডিকোড করার চেষ্টা করি। ঠিক আছে, চলুন পুরো ব্যাপারটা একটা কাঠামোর মধ্যে ফেলে বোঝার চেষ্টা করি। আজকের এই সমাজতাত্ত্বিক সমালোচনাটিতে আমরা যে বিষয়গুলো দেখব তা হল ধর্ম ও পুরুষতন্ত্রের আঁতাত, মোরাল পুলিশিংয়ের নানা রূপ, স্বাধীনতার পথে বাধা, সামাজিক দ্বৈতমান ও প্রবাদ, মেধার মাধ্যমে নারীর অগ্রগতি এবং সবশেষে পুরুষতন্ত্রের দোসর হিসাবে কিছু নারীর ভূমিকা। শুরুতেই আসছে ১ নম্বর পয়েন্ট, ধর্ম এবং পুরুষতন্ত্রের আঁতাত। মূলত এখানেই এই ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। প্রবন্ধটিতে একটা খুব জোরালো পয়েন্ট তোলা হয়েছে। বলা হচ্ছে ধর্মীয় মৌলবাদীরা মূলত বিভিন্ন ফতোয়া দিয়ে একটা নির্দিষ্ট ধর্মীয় মোরালিটি বা নৈতিকতা সমাজের উপর চাপিয়ে দেয়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একজন আদর্শ নারীর একটা ফ্রেম তৈরি করা, আর সেই ফ্রেমটা হলো নারীকে শুধু ঘরের কাজ করতে হবে আর খুব নরম কোমল স্বরে কথা বলতে হবে। এই ছকের বাইরে পা ফেললেই সমাজ রায় দিয়ে বসে যে ওই নারীর জীবন নাকি ধ্বংস হয়ে যাবে। মূলত এই ফ্রেমের ভেতরে আটকে রেখেই নারীর জীবনকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা চলে। এবার ২ নম্বর পয়েন্ট, নৈতিক খবরদারি বা মরাল পুলিশিংয়ের নানা রূপ। এই সিস্টেমগুলো কিভাবে সমাজে কাজ করে তা বোঝাটা এখানে খুব জরুরি। সহজ কথায় বলতে গেলে মরাল পুলিশিং হলো এমন একটা সিস্টেম্যাটিক হাতিয়ার যা মূলত নারীদের আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। এর প্রধান লক্ষ্যই হল নারীদের যে কোনো ধরনের প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে রাখা। প্রবন্ধটিতে একটা চমৎকার পর্যবেক্ষণ আছে। এই পুলিশিং কিন্তু সমাজের সব স্তরে একই ধাপে কাজ করে না। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত আর উচ্চবিত্ত সমাজে এর ধরন বা মাত্রা ভিন্ন ভিন্ন হয়, কিন্তু এর পেছনে যে মূল টার্গেট নারীদের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখা, সেটা সবসময় একদম অপরিবর্তিত থাকে। এখান থেকে আমরা যাব ৩ নম্বর ধাপে, নারীর স্বাধীনতার পথে সামাজিক বাধা। অদৃশ্য মোরালিটির দোহাই দিয়ে কিভাবে একদম দৃশ্যমান বাধা তৈরি করা হয় সেটাই এখন দেখব। বাস্তবে এই অদৃশ্য মোরালিটির প্রভাবটা আসলে কতটা ভয়ঙ্কর একটু ভাবলে অবাক হতে হয়। স্কুল, কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে যাওয়া থেকে শুরু করে চাকরি, বিজ্ঞান চর্চা, সন্ধ্যার পর একটু বাইরে বেরোনো বা আড্ডা দেওয়া, সবখানেই অদৃশ্য এক নিষেধাজ্ঞা। এমনকি বোরকা বা হিজাবের মতো পোশাকের বাধ্যবাধকতা তো আছেই, গলার স্বরটাও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। লেখকের মতে এই নিয়মগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো খুব সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন নারীর মুক্ত চিন্তা আর স্বাধীনতাকে একেবারে অঙ্কুরেই বিনষ্ট করা যায়। ইতিহাসের পাতা ঘাটলে কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। সভ্যতার সেই শুরু থেকেই পর্দার নামে নারীকে ঘরের চার দেয়ালে আটকে রাখার একটা প্রবণতা আমরা দেখেছি। সময়ের সাথে সাথে যুগে যুগে এই মরাল পুলিশিংয়ের ধরন আর অজুহাত হয়তো পাল্টেছে, কিন্তু বর্তমানেও নারীকে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিজ্ঞানের জগৎ থেকে সুপরিকল্পিতভাবে দূরে সরিয়ে রাখা হচ্ছে। মানে কৌশল পাল্টালেও মূল লক্ষ্যটা কিন্তু সেই একই জায়গাতেই রয়ে গেছে। এবার ৪ নম্বর পয়েন্ট, সামাজিক দ্বৈতমান এবং প্রবাদ। সমাজ কিভাবে তার হিপোক্রেসি বা দ্বৈত নীতিগুলোকে সংস্কৃতির আড়ালে বৈধতা দেয় সেটা বোঝাটা খুব ইন্টারেস্টিং। সমাজের দৃষ্টিভঙ্গির এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত মানটা রীতিমতো অবাক করার মতো ব্যাপার। খেয়াল করে দেখবেন, একজন পুরুষের জেদকে সমাজ যেখানে খুব ইতিবাচক চোখে দেখে, রীতিমতো পুরস্কৃত করে, সেখানে একজন নারীর জেদ অত্যন্ত নিন্দনীয় আর কলঙ্কিত একটা বিষয় হিসেবে দেখা হয়। প্রবন্ধটিতে আরও একটা নির্মম সত্য তুলে ধরা হয়েছে। একজন নারীর যদি স্বামী না থাকে বা সে যদি একা হয়, তবে সমাজ তাকে যে পরিমাণ হেনস্থা করে তা একেবারে নর্মালাইজ বা স্বাভাবিক করে ফেলা হয়েছে। প্রবন্ধটিতে গ্রামের অত্যন্ত প্রচলিত কিন্তু রূঢ় একটা প্রবাদের কথা বলা হয়েছে, আর তা হল জিদে বেশ্যা। এই ছোট প্রবাদটাই আসলে প্রমাণ করে যে স্বাধীনচেতা নারীদের দমাতে সমাজ কতটা ভয়ঙ্কর কলঙ্ক বা স্টিগমা ব্যবহার করতে পারে। যখনই কোনো নারী প্রথা ভেঙে নিজের যোগ্যতায় এগোতে চায়, তখন তাকে মানসিকভাবে ভেঙে দিতে আর সামাজিকভাবে কোণঠাসা করতেই এই ধরনের কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার করা হয়।
আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই কলঙ্কময় প্রবাদগুলো কিন্তু শুধু আর গ্রামের মানুষের কথার মধ্যে আটকে নেই। আধুনিক সময়ে বিশেষ করে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যখন নারী অধিকার নিয়ে কোনো আলোচনা হয়, তখন এই ঐতিহাসিক স্টিগমাগুলোই ঠিক নতুন ফর্মে ফিরে আসে। এটা দারুণভাবে প্রমাণ করে যে মাধ্যম হয়তো ডিজিটাল হয়েছে, কিন্তু মানুষের চিন্তাচেতনার সে পুরনো সামাজিক শেকলগুলো এখনও অনেক শক্তিশালী। 5 নম্বর পয়েন্ট, মেধার মাধ্যমে নারীর অগ্রগতি। এতক্ষণ তো বাধার কথা শুনলাম, এবার একটু ঘুরে দাঁড়ানোর গল্পটা দেখা যাক। এত সব বাধা বিপত্তির পরেও কি থেমে থাকা যায়? একদমই না। লেখক একটা দারুণ বাস্তবসম্মত পয়েন্ট তুলে ধরেছেন। সমাজ এবং রাষ্ট্র প্রতিনিয়ত নারীকে পেছনে টেনে ধরার চেষ্টা করলেও নারীরা কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে। তবে আসল কথাটা হলো, তাদের এই এগিয়ে চলা বা যে কোনো ধরনের অগ্রগতি পুরোটাই আসছে সম্পূর্ণ নিজেদের মেধা, প্রবল ইচ্ছাশক্তি আর যোগ্যতার জোরে। প্রাতিষ্ঠানিক বা সামাজিক কোনো সহযোগিতা বা সাপোর্ট সিস্টেম ছাড়াই তারা এই অসাধ্য সাধন করছে। কিন্তু এখানে একটা খুব বড় প্রশ্ন থেকে যায়। এই যে এত সুপরিকল্পিত একটা পুরুষতান্ত্রিক সিস্টেম, এটা কি শুধু একাই কাজ করছে? এই পদ্ধতিগত নিয়ন্ত্রণটা এত যুগ ধরে বজায় রাখতে আর কারা ভেতর থেকে সহায়তা করছে? এই প্রশ্নটাই আমাদের প্রবন্ধের একেবারে শেষ আর সবচেয়ে জটিল যুক্তির দিকে নিয়ে যাচ্ছে। আমাদের শেষ পয়েন্ট 6 নম্বর, পুরুষতন্ত্রের দোসর হিসেবে কিছু নারী। ব্যাপারটা একটু অস্বস্তিকর হলেও লেখকের এই সমালোচনাটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। প্রবন্ধটির দাবি অনুযায়ী এটা একটা চরম বাস্তব যে সমাজের কিছু নারী নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পুরুষদের ব্যবহার করে, আর এর মাধ্যমে তারা পরোক্ষভাবে পুরুষতান্ত্রিক নিপীড়নেরই সহযোগী হয়ে ওঠে। লেখক বলছেন, পুরুষেরা মূলত এই ধরনের নারীদের পুঁজি করে তাদের উদ্দেশ্য হাসিল করে। ফলে এই নারীরা নিজেরা তো পুরুষতন্ত্রের দোসর হয়ই, পাশাপাশি সমাজে অন্যান্য যেসব নারী প্রগতিশীল বা যারা সত্যিকার অর্থেই নিজেদের চেষ্টায় এগিয়ে যেতে চাইছে, তাদের পথেও এক বিশাল বাধা তৈরি করে। পুরো আলোচনা শেষে এই গভীর প্রশ্নটা দিয়ে আজকের মতো শেষ করব। কোনো সমাজে যদি নিপীড়নের হাতিয়ারগুলো খোদ সমাজের ভেতর থেকেই রক্ষণাবেক্ষণ করা হয়, তবে সেই সমাজ কিভাবে পদ্ধতিগত অবদমন কার্যকরভাবে নির্মূল করতে পারে? প্রবন্ধের এই বিশ্লেষণটি সমাজ কাঠামোর এই অদ্ভুত জটিলতাগুলো নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। এই বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।